এই গল্পটি শুধু একটি নিছক প্রেমের গল্প নয়, এক এমন গল্প যেখানে বাস্তব ও কল্পনা মিলেমিশে একাকার হয়ে যায়। গল্প হয়েও কখনো বাস্তবকে ছাপিয়ে যায়, ক্রমেই একটি দুঃস্বপ্ন হয়ে ওঠে বাস্তব। সৃষ্টির শুরুতেই যদি ধ্বংস লেখা থাকে, তবে ধ্বংসের পথেই সৃষ্টির সূচনা হয়। আজ তেমনই এক গল্প শুনবেন আমাদের এই চ্যানেলে। গল্প পাঠে আকাশ, গল্পের সূত্রধার আমি অনিরুদ্ধ। শুরু হচ্ছে আজকের গল্প, তাকে অল্প কাছে ডাকছে। এগারোটা বেজে গেল আর এখনো অন্বেষার পাত্তা নেই। ওকে ফোন করে যাচ্ছি কখন থেকে, ফোনটাও ধরছে না। 11:25 ট্রেন, কি যে করছে কে জানে। ঘোষণাতে শোনা গেল ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এই আসছে, তাই আর বেশি ঘোরার ঝামেলাটা ছিল না। 11:10 ট্রেন স্টেশনে ঢুকলো। অন্বেষার দেখা না পেয়ে ট্রেনে উঠে পড়লাম। আজ পরিবেশটা বেশ মুখর, আবহাওয়াটা অনেকটা ঠান্ডা। বৃষ্টির আগের মুহূর্তে যেমন হালকা বাতাস বয়ে যায়, ঠিক সেরকমই হলো আজকের দিনটা। ট্রেনটা আওয়াজ করে প্ল্যাটফর্ম থেকে ছাড়তে লাগলো। অন্বেষা কি সত্যি আসবে না? কিন্তু ও তো আমায় সেরকম কিছু বলেনি। কি জানি কি ব্যাপার। হঠাৎ দেখলাম ও দরজার সামনে ছুটতে ছুটতে ওঠার চেষ্টা করছে। আমি ওকে দেখতে পেয়ে ছুটতে গেলাম দরজার দিকে। আমার হাতটা ধর বলতেই আমার হাত ধরল ও। তারপর কোনো মতে আমার হাত ধরে আর দরজার কাছের হ্যান্ডেল দুটো ধরে ও উঠল। কি যে করিস না, বসবি আয়। খানিকটা রেগেই বললাম। অন্বেষা বলল, তো সরি রে, আসলে আস্তে 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 আমার স্কুটিটা খারাপ হয়ে গেল। ওটাকে মেকানিকের কাছে দিয়ে এসে অটো ধরে তারপরে এলাম। তুই রেগে নেই তোরে? ও এরকম করে যখন বলে না, মায়েরই বলছি, আমি আর রেগে থাকতে পারি না। ও ঠিক আছে, আরেকটু হলে ট্রেনটা ছেড়ে দিচ্ছিল। এই শুনে ওর মুখে কি সুন্দর হাসিটা যে ফুটলো, সে কি করে যে বলে বোঝায়। এরই মধ্যে ট্রেন দ্রুত গতিতে ছুটতে লেগেছে। কিছুক্ষণ জানালার বাইরের দৃশ্যই উপভোগ করছিলাম। অমনি দেখলাম জোর ঝাপটা দিতে দিতে বৃষ্টি শুরু হলো। বেশ ফুরফুরে আবহাওয়া তৈরি হলো। আমাদের সিটগুলো ঠিক মুখোমুখি পড়েছে। দুজনেই জানালার ধারে বসে। জানালার বাইরে তাকিয়ে থেকে উঁকি মেরে দেখলাম অন্বেষাও বাইরের দিকে তাকিয়ে। আমি বললাম, কি বলিস, একটা চা হবে নাকি? ও আনন্দেই বলে উঠল, বলে তো বেশ হয়। একটা চাওয়ালা যাচ্ছিল, তার কাছ থেকেই দুটো চা নিয়ে এলাম। ও হঠাৎ বলে উঠল, আর বল, তোর কি প্ল্যান আছে নিউ ইয়ার? প্রথমত বাড়ির লোকেদের সাথে অনেকটা সময় কাটাবো, আর তারপর স্কুলের বন্ধুদের সাথে একটু আড্ডা। এই যা, তোর কি প্ল্যান? আমি আমার প্রিয় মন্দিরটা একবার যাব। সে কলেজে আসার আগে কবে একবার গিয়েছিলাম, তাও আবার মা বাবার কাছ থেকে লুকিয়ে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কেন লুকিয়ে কেন? মন্দিরটা খুব গভীর জঙ্গলে, অনেক দিনের পুরনো। ডাকাতদের নাকি ওখানে আস্তানাও ছিল। তারপর লোকজন আস্তে আস্তে যাওয়া শুরু করলো। জানিস, ওই মন্দিরটার কালিমা নাকি খুব জাগ্রত। তাই আমিও যেতাম বাবা মার সাথে। তারপর রটে গেল ওই ডাকাতরা নাকি এখনো আসে ওই মন্দিরটায়, আর রাত্রিবেলা পাহারা দেয়। যেহেতু ওখানে নরবলি হতো, তাই যারা ওখানে যেত নাকি নরবলি নিজের চোখে দেখেছে। তাই আর কি, স্বাভাবিকভাবে লোকজনের যাওয়া কমে গেল।
আচ্ছা, এই ব্যাপার। তবে এ কথা তো আমায় বলিসনি কোনোদিন। আসলে আমি এটা কাউকেই বলিনি। আর হ্যাঁ, এই জন্যই আমি লুকিয়ে লুকিয়ে চলে যেতাম। আমি আজ পর্যন্ত কিছুই দেখতে পেলাম না, আর লোকে বলে ওখানে নাকি ডাকাতের ভূত এখনো ঘুরে। যত সব আজ খুবই কথাবার্তা। হয়তো ওখানে এমন কিছু আছে যেটা কেউ কাউকে জানতে দিতে চায় না, তাই হয়তো এই গুজব। কি জানি, হবে হয়তো। ট্রেনটা এতক্ষণে ডালখোলা স্টেশনে দাঁড়ালো। হাত ঘড়ির দিকে তাকাতে দেখলাম দুপুর 12:48 বাজে। অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, বোতলের জলটাও শেষ। যাই, নেমে জলটা ভরে আসি। যদিও ট্রেনের মধ্যে জলের বোতল বিক্রি হয়, কিন্তু টাকা দিয়ে আবার জলের বোতল নেব না, এর থেকে ভালো নিয়েই আসি। বোতলে জল ভর্তি করে দেখলাম একটা মিষ্টির দোকান। দুটো নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসে বসলাম। অনিশা, এই দেখ তোর প্রিয় নলেন গুড়ের রসগোল্লা। অন্বেষার দিকে ঠোঙায় রাখা মিষ্টিটা এগিয়ে বললাম। ও তখন এত খুশি হয়েছিল যে সেটা এখন ভাষায় অনুবাদ করা অসম্ভব। আমি অন্বেষাকে সেই ক্লাস 11 থেকে চিনি। ও আমাদের বাড়ির সামনেই থাকতো। ক্লাস 11-এ আমাদের স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হয়। প্রতিবেশী হিসেবে তো চিনতামই, আর একই ক্লাস হওয়াতে বন্ধুত্বটাও আস্তে আস্তে গভীর হয়ে উঠল। স্কুল থেকে ফেরার পথে মাঝে মাঝেই, বিশেষ করে এই শীতকালে, আমরা এই নলেন গুড়ের রসগোল্লা মিষ্টিটা খেতাম। অন্বেষার এই মিষ্টিটা খুবই প্রিয়। স্কুলের সামনেই একটা মিষ্টির দোকান ছিল, তাই এই শীতকালে ও প্রায় এই মিষ্টিটা খেত। আর ওর দৌলতে আমারও খাওয়া হয়ে যেত বই কি। ইটস সো কাইন্ড অফ ইউ সৌম্য। তোর এখনো মনে ছিল মিষ্টির ব্যাপারটা? ইউ আর সো সুইট। অত্যাধিক মাত্রার ভালোবাসায় বলে উঠল। ওর এই প্রশংসায় আমি খানিকটা লজ্জাতেই বোধ করে বললাম, বারে সে বাড়ি ফেরার পথে কতবার আমরা এই মিষ্টি খেয়েছি, আর তা এত সহজে আমি ভুলে যাব? তা কি হয়? ও একটা লাজুক হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। প্রশংসা করলাম বলে আবার গাছে উঠে নাচতে লেগে যাস না। আমি কথাটা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর ওই অ্যাসাইনমেন্টটা লেখা হয়েছে পুরোটা? ওই আর কি, একটু শুরু করেছি লেখা। আর বলিস না, এমন টপিক দিয়েছে না যে তার ডেটা খুঁজতে খুঁজতেই দম বেরিয়ে যাচ্ছে। তোর তোর কি খবর? তোর কমপ্লিট? আমি ওই তোরই মতো একটু মাত্র শুরু করেছি। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, তাই ওইসবে আর মন বসেনি রে। সত্যি রে, সেই 7 মাস হয়ে গেল। কবে বাড়ি গিয়েছিলাম, তারপর তো যাওয়াই হলো না, এসব পরীক্ষা, অ্যাসাইনমেন্টস, প্র্যাকটিক্যালস ইত্যাদি কারণে। তা যা বলেছিস, আজ অনেকদিন পর বাড়ি যাচ্ছি। এতদিন মনে হয় প্রথমবার বাড়ির বাইরে থাকলাম। চলন্ত ট্রেনের কম্পনে আবার যে কখন ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। চোখ কচলাতে কচলাতে তাকিয়ে দেখলাম ট্রেন ছুটে চলেছে। মোবাইলটা পকেট থেকে বের করে অ্যাপটা ওপেন করলাম। দেখে শান্তির নিঃশ্বাস ছাড়লাম। যাক বাবা, স্টেশন পেরিয়ে যায়নি তাহলে। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুপুর 1:55 বেজে গেছে। ব্যাগটা কাঁধে নিয়ে ট্রেনের গেটের সামনে অগ্রসর হলাম। ঘড়ির কাঁটাগুলো 2-এর গায়ে ছুঁতেই ট্রেনটা স্টেশনে ঢুকে গতি কমাতে শুরু করলো। একেবারে সঠিক সময়ে এসেছে ট্রেনটা, একটুও দেরি হয়নি। এবারে প্ল্যাটফর্মে নামলাম। প্ল্যাটফর্মে লোকজনের কোলাহল, বিক্রেতাদের বিভিন্ন ভঙ্গিমায় গলার আওয়াজ, বিভিন্ন প্রকার মানুষের অস্থিরতা ইত্যাদি কতদিন দেখিনি। আজ বহুদিন পর আবার দেখে মনটা খুবই তৃপ্তি পেল। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় এসে পৌঁছালাম। তারপর একটা ট্যাক্সি ধরে চললাম আমার গন্তব্যে।
1 ঘন্টা 45 মিনিট পর গন্তব্যস্থলে পৌঁছলাম। ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারকে ভাড়া মিটিয়ে গেটের সামনে এগোলাম। আজ 13 জানুয়ারি 2023। আগের বছর এই দিনেই বাড়ি ফিরছিলাম নিউ ইয়ার উপলক্ষে আমি আর অন্বেষা। নামটা এখনো মুখে আনলে চোখ জড়িয়ে আসে। চোখটা জুড়িয়ে আসছিল ঘুমে, ভাবলাম বলেই ফেলি। 3 বছর হয়ে গেল এখনো বলতে পারিনি। মোবাইলে অ্যাপটা খুলে দেখলাম সবে নিউ জলপাইগুড়ি স্টেশন পেরিয়েছি। নিউ কোচবিহার আসতে এখনো অনেক দেরি। জিজ্ঞেস করলাম, ওই অনেশা, আমি কিছু বলতে চাই, তবে তুই রেগে যাবি না তো? তা সহসা কি মনে পড়লো বৎসে? বল না, প্লিজ রেগে যাবে না, বল। ও এবার মুখে এক মুঠো হাসি এনে বলল, আচ্ছা বাবা, আচ্ছা, রাখবো না, হয়েছে, বল এবার কি বলবি। আমি আবার আনন্দে মেতে উঠলাম। আমার খুশির তখন বাঁধ ভেঙেছে। নিচের দিকে মোবাইলের স্ক্রিনে যখন নজর পড়ল, দেখলাম ট্রেন স্টেশনে ঢুকতে আরও 1 মিনিট মতো বাকি। অন্বেষের মুখের হাসি তখন যেন আমার মুখে স্থানান্তর ঘটেছে। আমি একটা মিষ্টি হাসি হেসে বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক যখন নিউ দমোহনী স্টেশনটা পেরোলো, একটা তীব্র ঝাঁকুনি অনুভব করেছিলাম দুজনে। বাইরেটা অন্ধকার হয়ে এসেছিল, তাই পরিষ্কার বুঝতে পারিনি। আমরা পাল্টি খেয়ে পড়লাম উল্টো দিকে, আর আমার চোখের সামনেও তখন অন্ধকার ছেয়ে এলো। আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে, তখন আমি বেডে শুই। চারিদিকটা পর্যবেক্ষণ করে বুঝেছিলাম ওটা হাসপাতাল। পরে খবর পাই অন্বেষা মারা গেছে। এই খবর শুনে আমার বুক ফেটে কান্না বেরিয়ে এসেছিল। নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। মনে হচ্ছিল অন্বেষার কিছু হয়নি, ওর কিছু হতে পারে না। আমি বেঁচে আছি, তবে ও কি করে? তবে যেটা সত্যি তা তো আমি পরিবর্তিত করতে পারি না। তাই বুকে কষ্ট চেপে রেখে বয়ে চলেছি আজও। অন্বেষার বাবা মা কেউ ছিল না। ও বড় হয়েছে ওর এক মাসির কাছে। যত দিন এগিয়েছে, ওর সাথে ওর মাসির সম্পর্ক তিক্ত হয়েছে। ওর বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে যেত, তাই ওর পথের সঙ্গী হয়েছিলাম আমি। ও নিজের মনের দুঃখ কষ্ট সবই আমার সঙ্গে ভাগ করে নিত। তাই আমার জন্য ও যে কখন আমার জীবনের একটা অংশ হয়ে ওঠে বুঝতে পারিনি। আজ 1 বছর পর এসেছি এই খ্রিস্টীয় কবরস্থানে। গেটের ওপরে বড় বড় ইংরেজি অক্ষরে লেখা, শিলিগুড়ি ক্রিশ্চিয়ান সিমেট্রি। ভেতরে ঢুকে এগিয়ে চললাম অন্বেষার কবরের দিকে। ফুলের গুচ্ছটা কবরের উপর রাখলাম। আমার মনে হলো ও যেন আমার সামনেই আছে, ঠিক আমার সামনে। আমার চোখের কোণ থেকে সামান্য অশ্রু গড়িয়ে পড়ল। চোখের জল মুছে দিয়ে ধন্যবাদ জানালাম। ধন্যবাদ জানালাম অন্বেষাকে। ধন্যবাদ জানালাম আমার জীবনে আসার জন্য, আর আমার জীবনকে রঙিন করে তোলার জন্য। প্রার্থনা করে জানালাম, তুই সেখানে থাক, সুখে থাক, আর আমাকে ভুলে যাস না কখনো। সেই দুঃখে ভরা বুকটা এতক্ষণে হাসি আর কান্না হয়ে বেরিয়ে এলো।
তারপর পেছনে ঘুরে আবার বেরিয়ে আসতে লাগলাম কবরস্থান থেকে। কিন্তু ওটা কে? ওই যে গেটের বাইরে এক কোণ থেকে আমায় উঁকি দিচ্ছে। যত সামনে এগোতে লাগলাম বুঝলাম একজন মহিলা। আরও এগোতে বুঝলাম যে ঠিক মহিলা নয়, 20-21 বয়সের মেয়ে বলা যেতে পারে। আর একটু এগোতে আমার বুকটা ধড়াস করে উঠল, হাত থেকে আমার ব্যাগটা পড়ে গেল। দ্রুত গতিতে ছুটতে লাগলাম সেই দিকে। কি দেখছি আমি? এই যে অন্বেষা! আমি জানি না কি করে সম্ভব, তবে আমার ক্ষণিকের জন্য মনে হলো এই সবই আমার স্বপ্ন। আমি আরো দ্রুত গতিতে ছুটতে লাগলাম। দেখলাম যে আমি যত জোরে এগোচ্ছি ও তত দূরে এগিয়ে যাচ্ছে। আমি তাই আমার গতি আরো বাড়ালাম। ছুটতে ছুটতে কখন যে রাস্তার মাঝে এসে গেছি বুঝতে পারিনি। দেখলাম ওর চোখ থেকে জল গড়াচ্ছে, ওর মুখে এক উজ্জ্বল হাসি। এই হাসি আমার খুব চেনা। হঠাৎ একটা লরি জোর গতিতে আমার ধাক্কা দিল। ধড়াস করে উঠে দাঁড়ালাম। কি রে, কি হয়েছে? কি হয়েছে সৌম? হাঁপাচ্ছিস কেন তুই এরকম ভাবে? কি বলবি বলছিলি, কি হলো হঠাৎ করে? সৌম, কি হয়েছে? এরকম করছিস কেন তুই? এনে নে জলটা খা প্লিজ। অন্বেষা আমার দিকে জলের বোতলটা এগিয়ে দিল। জলটা খেয়ে কিছুক্ষণ বসতে হাঁপানিটা কম হলো। আমি কি দেখলাম? আমি অন্বেষাকে জিজ্ঞাসা করলাম, আমার ফোনে দেখতো ট্রেনটা কোথায় এসেছে। ফোনটা এগিয়ে দিতে ও হাতে নিয়ে দেখে বলল, এই তো নিউ জলপাইগুড়ি জাংশনে ঢুকছে। এখানে 5 মিনিট দাঁড়াবে, তারপর আসবে নিউ কোচবিহার জাংশন। আর এমনিতেই ট্রেন আজ খুব লেট করছে, সব স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। কেন কে জানি, এরকম তো হয় না কখনো। তুই বস তো বস, রেস্ট নে, এখনো দেরি আছে। তোকে অনেক দুর্বল লাগছে, তুই আরাম করে বস, অস্থির হোস না, বুঝলি? আমি নিউ জলপাইগুড়ি জাংশন নামটা শুনতেই তৎক্ষণাৎ ওর আর আমার ব্যাগটা নামিয়ে ওর হাত ধরে ট্রেন থেকে নামতে লাগলাম। ও বলতে থাকলো, আরে আরে, পাগল হয়ে গেলি নাকি তুই? এখানে নামছি কেন আমরা? আরে এখনো তো 2 ঘন্টা দেরি আছে কোচবিহার পৌঁছতে। এখানে নেমে তুই কি করবি? ছাড় আমার হাতটা প্লিজ। আর বলা সত্ত্বেও যতক্ষণ না ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল আমি ওর হাত ছাড়লাম না। আমি ওর উপর চিল্লিয়ে বললাম, তুই কেন বুঝতে চাইছিস না যে আমরা যদি এই ট্রেনে আর কিছুক্ষণ থাকতাম তাহলে আমরা আর কথা বলার মতো অবস্থায় থাকতাম না। ও ঠিক বুঝতে না পেরে বলল, কথা বলার অবস্থায় থাকতাম না মানে? আমি ওর ওই বোকা বোকা কথায় রেগে বললাম, মারা যেতাম। হয়েছে শান্তি, এবার বুঝলি? ওকে আমি কখনো এরকম চিল্লিয়ে কিছু বলিনি, তাই আচমকা আমার এই রূপ দেখে ও ভয় পেয়ে যায়। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ট্যাক্সি করে নিউ জলপাইগুড়ি যেতে যেতে ওকে সবটা বললাম। ও বলল, কিন্তু হতেই তো পারে এটা তোর একটা কল্পনা বা দুঃস্বপ্ন। আমি বললাম, আমার কল্পনাই হোক বা দুঃস্বপ্নে, আমি চাই না তোকে। ও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুই? আমি তোকে হারাতে চাই না। আমি দুঃখের স্বরে ওকে বলেই ফেললাম। এই বলে ওর দিক থেকে মুখ ঘুরিয়ে ট্যাক্সির বাইরে তাকিয়ে রইলাম। চোখ থেকে জল তখনও গড়িয়ে পড়ছে। যখন বাড়ির সামনে এসে পৌঁছলাম ঠিক তখনই আমার মোবাইলে একটা নোটিফিকেশন এলো।
মোবাইলটা অন্বেষাকে দিয়ে ব্যাগগুলো নামালাম। ট্যাক্সি ড্রাইভারকে টাকাটা মেটাচ্ছি এমন সময় অন্বেষা ভয়ে চিল্লিয়ে উঠল। ভাড়া মিটিয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা ভয়ে স্তব্ধ হয়ে গেছে, হতবাকভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে, ওই কি হলো তোর? আমি ওর কাঁধে হাত রেখে ওকে ঝাঁকুনি দিলাম। ও এবার মোবাইলটা আমার দিকে বাড়িয়ে বলল, এটা একবার দেখ। আমি হেসে বললাম, হি এমন দেখলি রে যে? মোবাইল স্ক্রিনের দিকে তাকাতেই যেটা দেখলাম তাতে আমার অবস্থা অন্বেষারই মতো হয়ে গেল। যেই নোটিফিকেশনটা এসেছিল সেইটাই খোলা রয়েছে। একটা খবর এসেছে। খবরের হেডলাইনে লেখা, বিকানের গুয়াহাটি এক্সপ্রেস রিরাল নিয়ার ডামাহানি মায়ানগরি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল দিস ইভিনিং। পরে এও জানা যায় 12টি বগি লাইনচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে 9 জন আর 42 জন আহত। জানি না এটা কোনো ভগবানের আশীর্বাদ ছিল নাকি কোনো অলৌকিক ঘটনা, তা আমি আজও বুঝে উঠতে পারিনি। তবে ওই স্বপ্ন তারপরে আর আমি কখনো দেখতে পাইনি। যদি এটা ভগবানের আশীর্বাদ হয় তবে সে আশীর্বাদ অমূল্য। আজ আমরা সুস্থ সবলভাবেই সংসার করছি, 7 বছর হয়ে গেল। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানও হয়েছে। আমরা ওর নাম দিয়েছি ঈশা। আনন্দ দুঃখ সব মিলিয়ে আমাদের সংসার গড়ে উঠেছে। আজ ওই ঘটনা যখন কাউকে বলি তখন অন্বেষা আর আমার দুজনেরই হৃৎপিণ্ড ভয়ে কাঠ হয়ে যায়। তবে এই ভয়ের সৃষ্টি কোথায় আর ধ্বংসই বা কোথায় তা আমার জানা নেই। শুধু এইটুকু জানি যে ওই স্বপ্নে যদি অন্বেষারই মতো দেখতে মেয়েটা না আসতো আর লরিটা আমায় ধাক্কা না দিত, তাহলে আজ আমি হয়তো আর বসে এইসব কথাও বলতে পারতাম। জন্ম, মৃত্যু, প্রেম, বন্ধুত্ব ইত্যাদি এইসব সম্পর্কের কোনো নির্ধারিত সময়সূচি থাকে না। তারা যে কোনো সময়, যে কোনো জায়গায়, এমনকি যে কোনো জগতে গড়ে উঠতে পারে। এই গল্পটি বাস্তব নাকি কল্পনা তাহা যাচাই করার দায়িত্ব না হয় শ্রোতা বন্ধুদের কাছেই থাকুক। সৌম্য চরিত্রে ছিল আকাশ এবং অন্বেষা চরিত্রে সৃষ্টিলেখা। আর অবশেষে তার জন্য এইটুকুই বলতে চাই, তুমি যেমন তেমনই খুব ভালো। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো। জীবন কোনো রূপকথা তো নয়, কথার রূপে বুঝেছিলাম সব মিলিয়ে যে তুমি সেই আমার। রূপের চেয়ে কথা অনেক দামি, তাই আমি শুধু তোমাকেই ভালোবাসি। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে